আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ঢাকার উদ্দেশ্যে আগামীকাল লন্ডন ছাড়ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরদিন ২৫ ডিসেম্বর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনার স্থান পরিদর্শনে গিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী প্রত্যাশা করেন ১.৫ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের পাশাপাশি দল থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। ১৭ বছরেরও বেশি নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তাকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। উনি নেমে একেবারে এই মঞ্চে এসে যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে চিকিৎসাধীন অবস্থায়, তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। ১.৫ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে। দীর্ঘ ১.৫ যুগের বন্ধুর পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে ঘিরে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। রাজধানী গুলশানে এবং বগুড়ায় প্রস্তুত করা হয়েছে বাসভবন। নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের অভ্যর্থনার প্রস্তুতি। দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে দেওয়া হচ্ছে না কোনো ছাড়। ইফতেখার রেজার রিপোর্ট। 111 সরকারের দেওয়া মামলায় ২০০৮ সালে ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান। সেই থেকেই লন্ডনে বসবাস করে আসছিলেন তিনি। লন্ডন থেকে পরিচালনা করছিলেন দলের সকল কাজকর্ম। চেহারার একটা বিরাট পরিবর্তন হবে। এই ১.৫ যুগ সময়কালে কখনো কখনো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে দেখে এসেছেন তারেক রহমানকে। এছাড়া দীর্ঘ এই সময়ে মা বেগম খালেদা জিয়ার সাথে খুব একটা দেখা হয়নি তারেক রহমানের। সবশেষ দেখা হয় আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর চলতি বছরের জানুয়ারি মাসে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশের রাজনীতির বাঁক বদলেছে বারবার। এরই মধ্যে ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাসার প্রস্তুতি সেই যারা বাসা নির্মাণ কাজ করে এরা তাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে নিচ্ছে, সবকিছুই ভালো চলতেছে, ভালো প্রস্তুতি আছে এবং we're moving forward in a good way in all directions. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানাচ্ছে দলটি। তিনি নামবেন এবং তাকে অভ্যর্থনা জানাবার ক্ষেত্রেও বিমানবন্দরে খুবই বড় কোনো আয়োজন সেখানে নেই। শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। তারপরে তিনি তার মাকে দেখার জন্য, মূলত সেটি তার মূল গন্তব্যস্থল। এবারকার হাসপাতালে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন থেকে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তাকে দেখতে যাবেন সবচেয়ে আগে। তারেক রহমানের বগুড়ার বাড়িতেও চলছে শেষ সময়ের সংস্কার ও শোভাবর্ধনের কাজ। সেখানে কাজ হচ্ছে, রাত দিন কাজ হচ্ছে, যা ওনার আছে ওটাই হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন বা কিছু একটু চেঞ্জ, সামান্য কিছু চেঞ্জ, এটাই হচ্ছে। আর আপনার এলাকায় যেটা যে সব মানুষের মুখে মুখে কবে আসবে, বাড়িটিতে থাকবে বাড়তি নিরাপত্তাও। প্রায় ১.৫ যুগ পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে ঘিরে প্রস্তুত করা হয়েছে তার বাসভবন। তার নিরাপত্তা নিয়ে দলের পক্ষ থেকে রাখা হচ্ছে না কোনো ধরনের কোনো কমতি। দেশে ফেরার পর পূর্বাচল এলাকায় দেওয়া হবে তাকে গণসংবর্ধনা। নেওয়া হয়েছে সেখানেও প্রস্তুতি, রাখা হচ্ছে যথেষ্ট নিরাপত্তা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, যোগসাজশ করে পাতানো নির্বাচন করা হয়েছে। অতীতের এসব অপবাদ ঘুচিয়ে আইনের শাসনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, সর্বত্র অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে পুলিশের পক্ষে সহায়তা করা সম্ভব নয়। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে।
আগামী বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বরাবরই উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে মঙ্গলবার রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ডিসি ও এসপিদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এই সময় মাঠ পর্যায়ের কর্মকর্তারা ইসির কাছে ভোটের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। সবার শুরুতেই বক্তব্যে সিএসি বলেন, যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ। সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। তাই এই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই, এই কথাটা বলেছিলাম একদম ডেলিবারেটলি, কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। অবশ্য পুলিশ মহাপরিদর্শক বলেন, সব জায়গায় শৃঙ্খলা না ফিরলে নির্বাচনে ইসিকে সহায়তা করা সম্ভব হবে না। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিএসি আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশের দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের মতো ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। একটা লাশ পুড়িয়ে দিয়েছে, একটা হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে। এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেইনড। এইটা আমি রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশে যারা আছেন, যাতে আমাদের কমিউনাল হারমোনি মেনটেন হয়, এটা আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে। এছাড়াও নির্বাচনের মাধ্যমে দেশকে ভালো পর্যায়ে রেখে যাওয়ার সকলের দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। আমার ঘুম হারাম। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে গণতন্ত্রকে সুসংহত করা, আইনের শাসন কায়েম, বাক স্বাধীনতা নিশ্চিত এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি দেওয়ার অঙ্গীকার রয়েছে বলে জানালেন বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির শীর্ষ নেতারা। রাজধানীতে এক নির্বাচনী সংলাপে এমন প্রত্যাশার কথা জানান তারা। তবে আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা প্রকাশ করে নির্বাচন হওয়া নিয়েও প্রশ্ন ছিল কারো কারো। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার নির্বাচনী সংলাপের এই আয়োজন করে ডেইলি স্টার। সংলাপের প্রথম পর্বে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা অঙ্গীকার করেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে জুলাইয়ের শিক্ষাকে কাজে লাগাতে না পারলে পুনঃ আবির্ভাবের শঙ্কা থাকবে ফ্যাসিবাদের। নারী, পুরুষ, ধনী, দরিদ্র, ধর্ম ভিত্তিতে, জেন্ডার ভিত্তিতে, যে কোনো ভিত্তিতে হোক, তার একটাই পরিচয়, সে হলো নাগরিক। এই যে জুলাই সনদ হলো, এটা আমরা বাস্তবায়নের জন্য আমাদের দলের পক্ষ থেকে হার্ট অ্যান্ড সোল আমরা চেষ্টাও করব এবং এই জন্য প্রয়োজনে সেকেন্ড লড়াই আমরা যাব। ক্যান্ডিডেটরা অনলাইনে ঘোষণা দিয়ে 25 লাখ টাকা পোস্টারিং সবকিছু আমরা মেনে চলার এবং সেই নির্দেশনা আমরা আমাদের জায়গা থেকে দিয়েছি। কিন্তু এটা যদি অন্য দল না মানে, বিশেষত বড় দল যারা, তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা থাকে না। গণতন্ত্রকে সুসংহতকরণ, দুর্নীতি প্রতিরোধ, মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের পাশাপাশি দেশকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলে আইনের শাসন নিশ্চিতের মধ্য দিয়ে অর্থনৈতিক মজবুত ভিত তৈরির প্রত্যয় ছিল দলগুলোর অঙ্গীকারে। গণতন্ত্র হচ্ছে একটা কালচার। আমার মন মানসিকতা সবকিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার একমত নই, সুতরাং আমি আপনার মব তৈরি করে আপনাকে মেরে দিলাম, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম, অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র নয়। গণতন্ত্রকে আপনাকে নারিশ করতে হবে, তৈরি করতে হবে, দিনে দিনে দেখতে। তো এখানে তো সেই সুযোগই পায়নি 50 বছরে। প্রশ্নই ওঠে না, এত রক্ত, এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা? প্রশ্নই ওঠে না। জনগণ রাজনৈতিক প্রতিশ্রুতি শুধু শুনতে চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, এমনটাও উল্লেখ করেন তারা। 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে, ঘটা করে, আয়োজন করে, মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে
তারা এসে বিএনপিতে যোগদান করছে, যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে। এবং আমাদের কমিটমেন্ট আছে যে আমরা একটা মুক্ত গণমাধ্যমকে আমরা শুধু সমর্থন করি না, আমরা এটাকে আরও রিচ করার জন্য কাজ করব। তবে অবশ্যই আপনার একই সঙ্গে দায়িত্বশীলতা যেটা গণমাধ্যমের পক্ষ থেকে, সেটা আমরা প্রত্যাশা করব। জুলাই পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলেও মনে করেন তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জমিয়তে উলামায়ে আমির বলেন, অন্য দলের চেয়ে বিএনপি বেশি আস্থাশীল। দলটি 3বার দেশ চালিয়েছে, তাদের কাছে দেশ নিরাপদ বলেও মনে করেন তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছোট রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব জানান দিতে লড়াই শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের। অন্তর্ভুক্ত করেছি সামনের রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমঝোতার বিষয়ে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা, মুফতি মনির হোসেন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কারাইঘাট, মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ, মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলো তারা লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি। ইসলামপন্থী দল হয়ে বিএনপিতে যোগদানের কারণ সম্পর্কে জানান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা উবাইদুল্লাহ ফারুক। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল, যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাভাজন একটা দল, যার হাতে এই দেশ সুপুর্দ করা যায়, আমরা জাতীয়তাবাদী দল মনে করি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে 14 জনকে গুম রেখে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। 21 জানুয়ারির সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাবেদ। টিএফআই সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন উপলক্ষে গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে 4 জন ব্রিগেডিয়ার জেনারেল, 3 জন কর্নেল ও 3 জন লেফটেন্যান্ট কর্নেল। পরে তাদের উপস্থিতিতে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। একই সাথে 4টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়। এর আগে আসামিদের অভিযোগ পরে শোনানো হয় এবং তারা দোষ স্বীকার করছেন কিনা এমন প্রশ্ন রাখে ট্রাইব্যুনাল। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। 21 জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। চিফ প্রসিকিউটর আইনের কথাটুকুই বলেছেন, শুধুমাত্র যে আইনে যেটা বলা আছে আনডিউ কোনো ডিলে অ্যালাউ করা যাবে না। এটা আগেও কখনো হয়নি, এখনও সেটা না যেন করা হয় সেই বিষয়টি তিনি বারংবার কোর্টকে বলেছেন। অভিযোগ গঠনের পর মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য প্রথমে 14 জানুয়ারি দিন ধার্য করা হয়। শুনানির জন্য আসামি পক্ষ আরও সময়ের প্রার্থনা করেন। এ সময় চিফ প্রসিকিউটর তার বিরোধিতা করেন। এক পর্যায়ে তিনি রাগান্বিত হয়ে গেলে ট্রাইব্যুনাল তাজুল ইসলামের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরে 21 জানুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়। মামলা ড্র্যাগ করার কোনো ইন্টেনশন আমাদের অন্তত নেই এবং এটা কোনোভাবেই প্রমাণ দেখাতে পারবে না এবং হয় নাই, বিকজ আইনের মধ্যে যেই প্রভিশনগুলো দেয়া আছে, যেই সুযোগগুলো দেয়া আছে ফেয়ার ট্রায়ালের জন্য, আমরা সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে কোর্টের কাছে উপস্থাপন করেছি এবং আমরা কখনোই আইনজীবী হিসেবে কোর্টকে জোর করি না। অ্যাট এনি কস্ট আমরা যদি আদালতের ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন না করি
তাহলে জনমনে এবং এই যে মেম্বার অফ দি পাবলিক এখানে প্রেজেন্ট তাদের মনে একটা মিসপারসেপশন তৈরি হতে পারে এবং আমার বিশ্বাস মাননীয় ট্রাইব্যুনাল কনভিন্সড এবং তাই মাননীয় ট্রাইব্যুনাল বলেছে ভবিষ্যতে এমন আর হবে না। মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিক ও বেনজির আহমেদ সহ 7 আসামি পলাতক আছেন। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলা পরিচালনা করছেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ভারত বিদ্বেষী রাজনৈতিক বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। রাজধানী সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি জানান, ভারত ও পাকিস্তান থেকে 50,000 টন করে চাল আমদানি করা হচ্ছে, যা প্রমাণ করে রাজনৈতিক সম্পর্কের প্রভাব অর্থনীতিতে পড়ছে না। বাইরে থেকে দুদেশের সম্পর্ক যতটা খারাপ দেখানো হয় আসলে ততটা খারাপ নয় দাবি করে অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশের সাথে তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশ। রমজান উপলক্ষে 10,000 টন মসুর ডাল, খেজুর সহ প্রয়োজনীয় পণ্য আমদানির সিদ্ধান্তের কথাও জানান তিনি। বিপিএল মাঠে গড়ানোর সময় যখন খুব কাছে, তখন স্থবির হয়ে গেছে ঢাকা সহ দেশের অন্য অঞ্চলের ক্রিকেট কার্যক্রম। রাস্তায় নেমে গেছেন চট্টগ্রামের ক্রিকেটার এবং সংগঠকরা। এই অবস্থায় বিসিবি প্রধান নানা প্রতিবন্ধকতার মুখেও দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন। নিলয় মজুমদারের রিপোর্ট। ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে 64 জেলায় লিগ চালুর প্রতিশ্রুতি দিলেও বিভাগীয় শহর চট্টগ্রামে এখনও শুরু হয়নি জেলা লিগ। লিগ দ্রুত চালুর জন্য মানববন্ধন করেছেন চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটার ও সংগঠকরা। যদিও শুধু চট্টগ্রাম নয়, দেশের 64 জেলায় লিগ চালু করার আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি। খেলোয়াড়দের জন্যই আমরা আছি, খেলোয়াড়দের জন্যই ক্রিকেট। তো আমরা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি, যে পদক্ষেপগুলো হচ্ছে যে আমরা কিভাবে প্রত্যেকটা জেলায়, আমরা যে ইনফরমেশনটা আমাদের কাছে আছে, 2023-এ 12টা জেলায় লিগ হয়েছে, 2024-এ 24টা জেলায় লিগ হয়েছে, 25-এ এখন শুরু হওয়ার এই পর্যন্ত আমাদের প্রায় 12টা জেলায় লিগ শুরু হয়ে গিয়েছে এবং আমরা চেষ্টা করব 64টা জেলায় যাতে লিগ হয়। এবারে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে যেন লিগ হয়, কেননা লিগই যদি না হয় তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ ক্রিকেট। অনিশ্চয়তায় ঢাকার ক্রিকেটাররাও। প্রথম বিভাগে 8টি ক্লাব অবনমিত হওয়ার পর এবার 10টি ক্লাব সরে দাঁড়াতে পারে দ্বিতীয় বিভাগ লিগ থেকেও। এমন অবস্থাতেও আলোচনার মাধ্যমেই সমাধানে বিশ্বাসী সভাপতি। এটা আপ টু দ্য ক্লাবরা যদি আমরা তাদেরকে প্রত্যেকবার রিকোয়েস্ট করব এবং তাদের জন্য আমরা ওয়েট করব। প্রিমিয়ার লিগের যারা টিম 50 ওভারে খেলে তাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে এবং আমরা আশা করব যে সকলেই অন টাইম আসবে এবং বাংলাদেশের 50 ওভার ক্রিকেটের ফরম্যাটটা বাঁচিয়ে রাখার জন্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব ক্লাব একসাথে আসবে এবং 50 ওভারে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে। চলমান এসব ইস্যু নিয়েই বুধবার অনুষ্ঠিত হবে বোর্ড সভা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলার অপেক্ষায় রয়েছেন। সুযোগ পেলে যে কোনো পজিশনে অবদান রাখতে চান, এসব কথা বলেছেন বিপিএল এর নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। অন্যদিকে শিরোপা জেতার জন্যই সিলেট টাইটান্সের হয়ে মাঠে নামতে চান মোহাম্মদ আমির। আরও জানাচ্ছেন কৌশল ইয়াসির। জাতীয় দলের জার্সিতে এখনও টি-20 খেলা হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনের। সুযোগটা আসতে পারে আসন্ন টি-20 বিশ্বকাপে। তাই বিপিএলে নিজের প্রতিভার প্রমাণ দিতে চান নোয়াখালী এক্সপ্রেসের এই উইকেট রক্ষক ব্যাটার। তা আমারও অবশ্যই গোল আছে যে আমি টিমের যেখানে যে পজিশনের সুযোগ পাই আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি। আর আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই ইনশাল্লাহ ভালো সুযোগ আসবে। এদিকে সিলেটে পৌঁছেই টাইটান্সদের অনুশীলনে যোগ দেন পাকিস্তানি তারকা মোহাম্মদ আমির। দলকে শিরোপা এনে দিতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাঁ হাতি এই পেসার। আমার লক্ষ্য দলের হয়ে শিরোপা জেতা। বিষয়টা পরিষ্কার। সিলেটের আবহাওয়া বেশ ভালো, শুনেছি রাতে ঠান্ডা থাকে। আমাদের প্রথম ম্যাচই শক্তিশালী দলের বিপক্ষে। অন্যদিকে শক্তির বিবেচনায় কিছুটা পিছিয়ে থাকলেও ভালো ক্রিকেট খেলার প্রত্যয় চট্টগ্রামের কোচের কণ্ঠে। যদি ভালো ক্রিকেট খেলতে পারে ক্রিকেটাররা, আমার কাছে মনে হয় যে রেজাল্ট করা সম্ভব। বিকজ টি-20 আসলে এনিবডিজ গেম। যদি ভালো শুরু করতে পারি, মোমেন্টামটা নিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে কোনো টিমকে হারানো সম্ভব। আগামী 26 ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএল এর 12তম আসর। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।